যদি ছোট্ট করে গল্পের সামারি বলি, একটা স্বামী স্ত্রী কোনো একটা কারণে দিনের পর দিন নদীর পাড়ে খোলা জায়গায় শারীরিক সম্পর্ক করে। কিন্তু অবাক করার বিষয় হলো তাদের থাকার মতো ঘর আছে। তাহলে নদীর পাড়ে খোলা জায়গায় শারীরিক সম্পর্ক করার রহস্য কি? এটা আমরা গল্পের মধ্যেই জানতে পারবো। তাহলে চলো আজকের গল্পে ডুব দেওয়া যাক। মুভির গল্প স্বল্প এক্সপ্লেনেশন চ্যানেলে আরও একটি মুভির এক্সপ্লেনেশনে তোমাদের স্বাগতম। একটা বাসকে দেখিয়ে গল্পটা শুরু হয়। এখানে আমরা একটা কাপল দেখতে পাই। এরাই হলো গল্পের নায়ক, যার নাম প্রতীক, আর নায়িকা যার নাম তিশা। এরা একজন আরেকজনকে ভীষণ ভালোবাসে। কিন্তু এদের দুজনের ভালোবাসা এদের পরিবার মেনে নেয় না। এজন্য তারা বাসা থেকে পালিয়ে বিয়ে করে অন্য একটা গ্রামে রওনা দেয়। তিশার পরিবার ছিল ধনী পরিবার, তাই প্রতীককে মেনে নেয় না। এমনকি প্রতীকের পরিবারও তিশাকে পছন্দ করে না। তারা একটি গ্রামে আসে। তারপর তারা কম টাকা দিয়ে ছোট্ট একটি ঘর ঠিক করে। যখন তারা ঘরে ঢুকে, ঘরটা তাদের একদমই পছন্দ হয় না। কারণ ঘরটা অনেক ছোট ছিল। মালিক তখন তাদের দুজনকে বলছিল, এই টাকায় এই গ্রামে এর চেয়ে ভালো ঘর পাওয়া সম্ভব না। প্রতীক আর তিশার আর কোনো অপশন ছিল না, তাই এই ঘরটাই সিলেক্ট করে নেয়। মালিক তাদেরকে বলেছিল, এর আগেও এখানে তামিলিয়ান একটি পরিবার ছিল, কিন্তু তারা 10 মাসের ভাড়া দিতে পারেনি। তাই আসবাবপত্র আমি এখানে রেখে দিয়েছি আর তাদেরকে বের করে দিয়েছি। এই ঘরের কোনো কিছু যদি তোমাদের প্রয়োজন পড়ে, তাহলে তোমরা নির্দ্বিধায় এগুলো ব্যবহার করতে পারো। আর বাকি জিনিস বাইরে ফেলে দিতে পারো। প্রতীক মালিকের হাতে বেশ কিছু টাকা অ্যাডভান্স দিয়েছিল। মালিক যখন টাকা নিয়ে বের হয়ে যাচ্ছিল, প্রতীক তখন জিজ্ঞাসা করে এই গ্রামে কোথাও নদী আছে কিনা। তখন মালিক বলে, এই গ্রামের কিছুটা দূরে একটি নদী আছে। তিশা আর প্রতীক ঘরটাকে পরিষ্কার করছিল। এমন সময় প্রতীকের বন্ধু সন্তোষ ফোন করে। সন্তোষ সিনেমাতে সহকারী ডিরেক্টর হিসেবে কাজ করে। সন্তোষই মূলত প্রতীক আর তিশার পালানোর ব্যাপারে সাহায্য করেছিল। এমনকি বিয়ের সময়ও সে তাদের সাথে ছিল। এদের কথায় আমরা বুঝতে পারি তাদের আরো একটি বন্ধু আছে, যার নাম সঞ্জয়। প্রতীক ও তিশা সঞ্জয়ের গ্রামেই থাকতে এসেছে। সন্তোষ প্রতীককে বলে সঞ্জয় তাকে ফোন দিয়েছিল কিনা। প্রতীক বলে সঞ্জয় তাকে এখনো ফোন দেয়নি। সিন এখানেই কাট হয়। ওই রাতে বাসের ভিতর ড্রাইভার, কন্ডাক্টর আর বেশ কিছু লোক একসাথে মদ খাচ্ছিল আর গল্প করছিল। বিভিন্ন ঘটনা একজন আরেকজনের সাথে শেয়ার করেন। আর এটা ছিল সেই জায়গা যেখানে প্রতীক আর তৃষা একসাথে বাড়া থাকতো। আসলে এটাই ছিল বাস স্টপ। প্রতিদিন রাতে বাসটা এখানেই রাখা হতো। এরপর আমরা প্রতীক আর তৃষাকে দেখতে পাই। তারা তখনও ঘরটাকে পরিষ্কার করছিল। এমন সময় সঞ্জয় তাদের সাথে দেখা করতে আসে। সঞ্জয় প্রতীকের জন্য একটা কাজের ব্যবস্থা করে। এরা দুজন সঞ্জয়কে ঘরে আসতে বলে, কিন্তু সঞ্জয় বলে, না না, ঘরে আসার দরকার নেই। আমি শুধু তোমার কাজের জন্য এখানে কথা বলতে এসেছি। কাল সকালবেলা তুমি তৈরি থেকো, আমরা দুজন একসাথে কাজ করতে যাব। আর তোমার যদি কোনো কিছু প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই সাথে সাথে আমাকে ফোন করে বলবে। এটা বলে সে এখান থেকে চলে যায়। এরপর সকাল হয়। তিশা জানালা দিয়ে ঘরের বাইরে একটি কুকুর দেখতে পায়। তখন তার বাড়ির কথা মনে পড়ে, কারণ তার বাড়িতেও তার একটি কুকুর ছিল। প্রতীক তিশাকে সান্ত্বনা দেয়। একটু পর সঞ্জয় আসে। প্রতীককে কাজে নিয়ে যাওয়ার জন্য সঞ্জয় তাদের বাড়িতে প্রথম আসে, তাই তাদের জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসে। এরপর প্রতীক রেডি হয়ে সঞ্জয়ের সাথে কাজ করতে যাওয়ার জন্য বাইরে চলে আসে। সঞ্জয় প্রিন্টিং আঁকানোর কাজ করে থাকে। সঞ্জয় তার মালিকের সাথে কথা বলে প্রতীককেও প্রিন্টিং আঁকানোর কাজে নিয়ে নেয়। প্রতীক যখন কাজ করছিল, তখন তৃষা প্রতীককে ফোন করে খাওয়ার জন্য বলে, আমি একটা হোটেলে এসেছি খাবার খাওয়ার জন্য। তোমার জন্য কি খাবার কিনে পাঠাবো? তখন প্রতীক বলে, তুমি খাবার কিনে বাসায় গিয়ে খাও। আমি সঞ্জয়ের সাথে এখানে খেয়ে নেব। এরপর সঞ্জয় সিগারেট খেতে খেতে প্রতীককে বলে সিগারেট খাওয়ার জন্য। তখন প্রতীক বলে, সিগারেট খাওয়া আমি ছেড়ে দিয়েছি। সে বলে সে যখন সিনেমাতে কাজ করছিল, তখন সে মদ আর সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। সঞ্জয় বলে, তুমি সিনেমাতেও কাজ করেছো, তাহলে এই কাজটা ছেড়ে দিয়েছো কেন? প্রতীক বলে, আমার জীবনে এমন অনেক কিছু ঘটে গেছে, যার কারণে বাধ্য হয়ে আমাকে জবটা ছাড়তে হয়। এমনকি আমার দায়িত্বটাও বেড়ে গেছে।
প্রতীক সঞ্জয়ের কাছেও এখানকার নদীটা সম্পর্কে জানতে চায়। সঞ্জয় বলে, তোমাদের ঘর থেকে পিছনের দিকে একটু হাঁটলেই নদীটা তোমাদের চোখে পড়বে। সঞ্জয় প্রতীককে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। প্রতীক বাড়িতে না গিয়ে নদীটা খুঁজতে খুঁজতে অনেকটা জঙ্গলের ভিতর চলে আসে। জঙ্গল পার হয়ে সে যখন নদীটা দেখতে পায়, তখন সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটা লোক নদীতে মাছ ধরতেছিল। তখন প্রতীক এই লোকটাকে জিজ্ঞাসা করে, এই নদীর গভীরতা কি অনেক বেশি? লোকটা বলে, হ্যাঁ, এই নদীর গভীরতা অনেক বেশি। তখন প্রতীক সেখান থেকে চলে আসে আর এমন একটা জায়গা খুঁজতে থাকে যেখানে নদীর গভীরতা খুব কম। খুঁজতে খুঁজতে সে মনের মতন একটা জায়গা খুঁজে পায়। প্রতীক বাড়িতে ফিরে তৃষার সাথে সেই জায়গার ব্যাপারে কথা বলে। অনেকটা রাত হলে প্রতীক বাড়ি থেকে বের হয়ে নদীর গভীরতা মাপতে আসে। তারপর উপরে এসে অনেকগুলো পাতা দিয়ে একটি বিছানা তৈরি করে। একটু পর সে বাড়িতে আসে। প্রতীক তৃষাকে বলতেছিল, আমি সবকিছু ঠিক করে এসেছি, কাল থেকে আমরা সেখানে যেতে পারবো। পরের দিন মধ্যরাতে প্রতীক ঘুম থেকে উঠে আর তৃষাকেও ঘুম থেকে উঠায়। অনেক সুন্দর করে তারা রেডি হয়। এরপর প্রতীক তৃষাকে নিয়ে যখন ঘর থেকে বের হয়, তখন সে বাসটাকে দেখতে পায়। আর বাসের ভিতর কন্ডাক্টর এখনো জেগে আছে। তৃষা প্রতীককে বলতেছিল বাসের ভিতর কেউ জেগে আছে। বাধ্য হয়ে তারা বাসায় ফিরে আসে আর ঠিক করে অন্য একদিন যাবে। তারপর তারা অপেক্ষা করে রাতের জন্য। দেখতে দেখতে রাত নেমে আসে। এরা দুজন রেডি হয়ে নদীতে যাওয়ার জন্য প্রথমে বাইরে আসে চেক করার জন্য। কিন্তু আজকে সে কাউকেই দেখতে পায় না। তারপর তারা লুকিয়ে লুকিয়ে জঙ্গলের ভিতর দিয়ে নদীতে আসে। তারপর নদীতে এসে তারা দুজন একসাথে ডুব দেয়। আবার একসাথে উপরে ওঠে। এই প্রসেস তারা বারবার করতেছিল। এরপর প্রতীক তৃষাকে উপরে নিয়ে আসে, যেখানে প্রতীক পাতা দিয়ে বিছানা তৈরি করেছিল। প্রতীক সেই বিছানায় কাপড় বিছিয়ে দেয়। তারপর তৃষাকে কাপড় খুলতে বলে। কিন্তু তৃষা অনেক ভয় পেয়েছিল। তারপরও প্রতীকের কথায় কাপড় খুলে অনেক ভয় নিয়ে একজন আরেকজনের কাছে আসে। আর এখানে তাদের মধ্যে ১ম শারীরিক সম্পর্ক হয়। আর এখানেই সিন কাট হয়। কয়েকদিন পর একটি উৎসব চলবে। এজন্য সঞ্জয় আর প্রতীক কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমনকি কাজ করার জন্য সঞ্জয় প্রতীককে অন্য একটি গ্রামে নিয়ে আসে। প্রতীক তখন তৃষাকেও সাথে করে নিয়ে আসে। কাজ শেষ হওয়ার পর এরা দুজন বাসায় ফিরে আসে। দেখতে দেখতে আবার রাত নেমে আসে। তারপর তারা দুজন আবার নদীর পাশে গিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এমন সময় বাড়িতে মালিক আসে কিছু একটা দেওয়ার জন্য। তখন সে দেখতে পায় বাড়িতে কেউ নেই। তারপর সে প্রতীককে ফোন দিয়ে জানতে চায় প্রতীক কোথায় আছে। প্রতীক মালিককে মিথ্যা কথা বলে। মালিক প্রতীকের জন্য নিয়ে আসা জিনিসটা চেয়ারের নিচে রেখে চলে যায়। এভাবে তাদের বেশ কয়েকটা রাত চলে যায়। সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। হঠাৎ একদিন তারা যখন রাতের বেলা জঙ্গলে যাচ্ছিল, সেই বাসের ভিতরে থাকা কন্ডাক্টর তাদেরকে দেখে ফেলে আর ভাবতে থাকে মধ্যরাতে এরা দুজন কোথায় যাচ্ছে। তারপর তারা যখন সবাই মিলে বাসে বসে আড্ডা দিচ্ছিল, তখন কন্ট্রাক্টর গতকালের রাতের ঘটনা সবাইকে খুলে বলে। সে বলে প্রতীক আর তৃষা নদীর পাড়ে জঙ্গলে শারীরিক সম্পর্ক করে। এখানে থাকা কেউ তার কথা বিশ্বাস করে না। কারণ তারা স্বামী-স্ত্রী আর তাদের একটি ঘর আছে। ঠিক তখনই প্রতীক এসে তাদের কাছে জানতে চায় তার বিবি অসুস্থ, এখানে ডাক্তার আছে কিনা। তারা তাকে ডাক্তারের ঠিকানা দিয়ে দেয়। আসলে নদীতে বারবার ডুব দেওয়ার কারণে তার বিবির ঠান্ডা লেগে যায়। বেশ কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর তৃষা সুস্থ হয়। একদিন রাতে তারা আবার রেডি হচ্ছিল জঙ্গলে গিয়ে শারীরিক সম্পর্ক করার জন্য। যখন তারা লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে, বাসের কন্ডাক্টর প্রতীক আর তৃষাকে দেখতে পায়। তখন সে তার বাকি বন্ধুদেরকে ফোন দেয়। এরপর সবাই মিলে জঙ্গলে এসে নদীর পাড়ে দূর থেকে তাদেরকে ফলো করে। আর এখানে এসে তারা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। কারণ তারা আসলেই এখানে শারীরিক সম্পর্ক করছিল। তাদের মধ্যে কেউ একজন এই দৃশ্যটা আবার ভিডিও করে। তখনই ফোনের লাইটটা দেখতে পেয়ে তৃষা অনেক ভয় পায়। আর ভয় পেয়ে তারা যখন কাপড় পরে চলে যাচ্ছিল, ঠিক তখনই তারা সবাই প্রতীক আর তৃষার কাছে আসে আর তাদেরকে বকতে থাকে। তাদেরকে জিজ্ঞাসা করে, মধ্যরাতে তোমরা এখানে কি করো? তোমাদের তো ঘর আছে, তাহলে এখানে কেন শারীরিক সম্পর্ক করো? প্রতীক তখন তাদেরকে বারবার অনুরোধ করে সে আর কখনো এগুলো করবে না। তারপরেও তারা প্রতীককে অনেক মারধর করে আর তাদের ভিডিও করতে থাকে। তারপর তাদেরকে শেষবারের মতন ছেড়ে দেয় আর তারা কান্না করতে করতে বাসায় ফিরে আসে। ঘরে ফিরে
তিশা অনেক কান্না করছিল। তিশা ভাবতে থাকে তাদের এই ঘটনা এখন পুরো গ্রামবাসী জানবে। তাদের সম্মানটা দুলুর সাথে মিশে যাবে। এরপর সকাল হয়। যে লোকটা ভিডিও করেছিল সেই লোকটা গ্রামের একটা WhatsApp গ্রুপে সেই ভিডিওটা শেয়ার করে। এই ভিডিও দেখে সঞ্জয়ও পুরোপুরি একটা শক খায়। তখন সত্যিটা জানার জন্য সঞ্জয় প্রতীককে ফোন দেয়। প্রতীক ভেবেছিল সঞ্জয় তাকে কাজের জন্য ফোন দিয়েছে। তাই প্রতীক সঞ্জয়কে বলে তার শরীরটা খারাপ, এজন্য সে দুদিন কাজ করতে পারবে না। তখন সঞ্জয় বুঝতে পারছিল না সে কি করবে। প্রতীকদের ঘরের সামনে আরো বেশ কিছু লোকদেরকে দেখতে পায়, যারা প্রতীক আর তিশার সম্বন্ধে কথা বলছিল। একজন বলে এরা তো দিনের বেলা বাইরেই বের হয় না, আরেকজন বলে এদের কাজ তো মধ্যরাতে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। প্রতীক তিশাকে সামলানোর অনেক চেষ্টা করে, কিন্তু তিশা এখনো কান্না করছে। দুপুরে যখন প্রতীক একটা হোটেলে আসে খাবার নেওয়ার জন্য, তখন সে দেখতে পায় সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কেউ আবার তাকে দেখে হাসছিল। প্রতীক তখন খাবার নিয়ে বাসায় চলে আসে, আর সে অনেক কষ্ট পায়। তারপর আমরা সঞ্জয়কে দেখি, যে সন্তোষকে ফোন দিয়ে বলে তোমার বন্ধু এখানে খুব বড় একটা বিপদে পড়েছে, একবার গ্রামে আসো আর তার সাথে দেখা করো। সন্তোষ তখন সাথে সাথেই গ্রামে আসে। সেখানে সঞ্জয়ের সাথে বাড়ির মালিকও ছিল। তারপর তারা সবাই মিলে একটা জায়গায় সন্তোষের সাথে কথা বলছিল। তৃষা আর প্রতীকের ঘটনা সব খুলে বলে। আর সাথে এটাও বলে যে এই ভিডিওটা গ্রামের সবাই দেখেছে। গ্রামের সবাই এখন তাদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। গ্রামের অনেকে বাড়ির মালিককে বকছিল, কেন এমন একটা লোককে সে বাড়ি ভাড়া দিয়েছে। তখন সঞ্জয় সন্তোষকে বলেছে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে তারা এই সমস্যার সম্মুখীন হয়েছে। গল্পটা এখান থেকে পিছনে যায়, মানে সন্তোষ তাদেরকে একটা সত্যি কথা বলে। ৭ বছর আগে প্রতীক একটা সহকারী ডিরেক্টর হিসেবে কাজ করত, আর প্রতীকের সাথে সন্তোষও একসাথে কাজ করত। প্রতীক যেখানে কাজ করত একদিন সে সেখানে একটা কুকুর দেখতে পায়। কুকুরটাকে সে তার কাছে, মানে তার বাড়িতে নিয়ে আসে। দেখতে দেখতে অনেক দিন পার হয়ে যায়। প্রতীক কুকুরটাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে। অন্যদিকে আমরা তৃষাকে দেখতে পাই। প্রতীকের কাছে যে কুকুরটা ছিল এটা তৃষার কুকুর ছিল। তৃষা কুকুরটাকে হারিয়ে ফেলেছে। আর এই কুকুরটা তৃষার খুব প্রিয় ছিল। কুকুরটা হারানোর পর তৃষার অনেক মন খারাপ থাকে। সে কুকুরটার জন্য অনেক কষ্ট পায়। তৃষা তার কুকুরটাকে ফিরে পাওয়ার জন্য সে লিফলেট ছাপিয়ে দেয়। একদিন প্রতীকের বন্ধু সন্তোষ সেই লিফলেটটা দেখতে পায়। এটা আবার সে প্রতীককে দেখায়। তখন প্রতীক সেখান থেকে নাম্বার নিয়ে তৃষাকে ফোন করে, আর তাকে বলে তোমার কুকুরটা আমার কাছে ঠিকঠাক আছে। তুমি চাইলে এখনই কুকুরটাকে নিতে পারো। তখন প্রতীক একটা ঠিকানা দেয়। তৃষা সাথে সাথেই সেই ঠিকানা মতো চলে আসে। তখন সে দেখতে পায় কুকুরটা আসলেই এখানে আছে। কুকুরটাকে দেখে তৃষা অনেক খুশি হয়। আর কুকুরটাও তৃষাকে দেখে দৌড়ে তার কাছে চলে আসে। প্রতীক খুশি মনে তৃষাকে কুকুরটাকে দিয়ে দেয়। এইজন্য তৃষার মনে প্রতীকের জন্য একটু জায়গা হয়। তারপর থেকে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। মাঝে মাঝে কুকুর নিয়ে একজন আরেকজনের সাথে দেখা করতে আসে। আবার কখনো কখনো বাইরেও ঘুরতে আসে। এভাবেই তারা আস্তে আস্তে একজন আরেকজনের কাছাকাছি আসতে থাকে। আর একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করে। একদিন তৃষা প্রতীককে বলছিল, আমি যখন ১২ বছর ছিলাম তখন আমার মা আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে যায়। তারপর আমার বাবা আরেকটি বিয়ে করে। তার ব্যবসার জন্য তাকে সবসময় বাইরে থাকতে হয়। এজন্য সে আমাকে আঙ্কেলের বাসায় থাকতে দিয়েছে। আর আমি সেখানেই আমার জীবনযাপন চালাচ্ছি। একদিন তিশা তার বাবাকে প্রতীকের সম্বন্ধে সবকিছু বলে, আর সে বলে সে প্রতীককে ভালোবাসে। বিয়ে করলে সে প্রতীককেই বিয়ে করবে। তিশার বাবা তাকে সরাসরি না করে দেয়। কারণ প্রতীক ছিল গরিব পরিবারের ছেলে। পরের দিন তিশার বাবা তিশাকে না বলে একটি ছেলের সাথে বিয়ে ঠিক করে। আর এটা যখন তিশা জানতে পারে, সে সমস্ত ঘটনা প্রতীককে খুলে বলে। এরপর ঠিক করে আজকেই তারা এখান থেকে পালিয়ে যাবে। রাত হলেই তারা দুজন ঘর থেকে বেরিয়ে যায়। আর পরের দিন সকালে তারা একটি কুটে এসে বিবাহ সম্পন্ন করে। বিয়ের পর প্রতীক তার বউ নিয়ে বাড়িতে আসে, কিন্তু প্রতীকের পরিবারও তাকে বাড়ি থেকে বের করে দেয়। প্রতীক আর তৃষা বুঝতে পারছে না এখন তারা কি করবে। তখন সন্তোষ তার বাসায় থাকার জন্য তাদেরকে রিকোয়েস্ট করে, কিন্তু প্রতীক তাকে না করে দেয়। আর বলে বন্ধু হয়ে তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো। এরপর
প্রতীক ছোট্ট একটা বাসা ভাড়া করে আর ছোট্ট একটি কাজ করে তার সংসার ভালোই চলছিল। একদিন তিশার বাবা তিশাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়। মেসেজটা যখন তিশা দেখতে পায় তখন তিশা খুব কষ্ট পায়। কারণ তার বাবা তার প্রিয় কুকুরটাকে নিজ হাতে খুন করেছে। আর তাকে বলে, "তুমি যদি কখনো আমার সামনে আসো তাহলে তোমার অবস্থাও এই কুকুরটার মতো দেখতে হবে।" দেখতে, দেখতে বেশ কয়েকটা মাস পার হয়ে যায়। তখন তারা একটা সন্তান নেওয়ার চিন্তা-ভাবনা করে। দেখতে, দেখতে অনেক বছর পার হয়ে যায়। তারা অনেক চেষ্টা করে কিন্তু তাদের সন্তান হয় না। তারা অনেক ডাক্তার দেখায়, তারপরেও তাদের সন্তান হচ্ছিল না। হাজারো কষ্ট নিয়ে দিনের পর দিন পার করছে একটা সন্তানের আশায়। হাজারো চেষ্টা করছে, তবুও তারা বুঝতে পারছে না তাদের আসলে সমস্যাটা কোথায়। একদিন প্রতীকের বাবা প্রতীকের সাথে দেখা করতে আসে আর তিশাকে বলে, "তোমরা একটা সন্তান নেও। তোমার কোলে যদি তোমার বাবা টা সন্তান দেখতে পায়, সে তোমাকে মেনে নিবে।" এভাবে আরো বেশ কয়েকটা মাস পার হয়ে যায়। তিশা দিনের পর দিন ডিপ্রেশনে চলে যেতে থাকে। একদিন প্রতীক তার বাবার সাথে সবকিছু খুলে বলে। তখন প্রতীকের বাবা তাকে একটি আয়ুর্বেদিকের ঠিকানা দেয়। প্রতীক তখন তিশাকে নিয়ে সেই ঠিকানা মোতাবেক চলে আসে আর তাদের সব কথা খুলে বলে। এরপর আয়ুর্বেদিক ডাক্তার সবকিছু পরীক্ষা করে বলে, "তোমরা দুজন শহরে থাকার কারণে, অতিরিক্ত ডিপ্রেশনে থাকার কারণে তোমরা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছ। এখন তোমাদের দরকার শহর থেকে গ্রামে থাকা আর মনটাকে একদম পরিষ্কার করা। প্রতিদিন নদীর পানিতে ডুব দিয়ে শরীরটাকে আগে ঠান্ডা করো। তারপর যদি তোমরা মেলামেশা করো তাহলে সম্ভব তোমাদের সন্তান জন্ম দেওয়া। বারবার ডুব দেওয়ার ফলে তোমাদের শরীর ঠান্ডা থাকবে আর এর ফলে তোমাদের শরীরে অসংখ্য পরিবর্তন চলে আসবে।" সব কথা শুনে প্রতীক চিন্তায় পড়ে যায়। কিন্তু দিনের পর দিন তারা অসংখ্য ডাক্তার দেখিয়েছে, তাই তাদের কাছে আর কোনো অপশন নেই। এরপর তারা সিদ্ধান্ত নেয় এটা তারা চেষ্টা করবে। আর প্রতীক তার বন্ধু সন্তোষকে সবকিছু খুলে বলে। তারপর সন্তোষ তার বন্ধু সঞ্জয়ের গ্রামের ঠিকানা প্রতীককে দেয়। আর তারপরেই তাদের সাথে এমন ঘটনা ঘটে। এগুলো শুনে বাড়ির মালিকও আর সঞ্জয় অনেক কষ্ট পায়। বুঝতে পারে এখানে তাদের কোনো দোষ নেই। ওই রাতেই এরা ৩ জন বাসে আসে। আর সেদিন যারা তাদের ভিডিও করেছিল তাদের সবাইকে তিশার প্রতীকের সত্য ঘটনা বলে। এরা এই ঘটনা শুনে অনেক কষ্ট পায়। এরাও ভাবতে থাকে অজান্তেই তারা অনেক বড় ক্ষতি করে ফেলেছে। এরপর পুরো গ্রামের লোককে এক, এক করে ফোন করে। আর যাদের কাছে ভিডিওটি আছে সবার কাছ থেকে ডিলিট করতে বলে। এরপর তারা সবাই প্রতীকের বাড়ি আসে প্রতীককে বুঝানোর জন্য। কিন্তু দেখতে পায় ঘরটা বন্ধ আছে। তারপর তারা প্রতীককে ফোন করে। কিন্তু তার ফোনটা বন্ধ দেখায়। বিভিন্ন জায়গায় তাদেরকে খুঁজতে থাকে। কিন্তু অনেকটা সময় ধরে তাদেরকে খোঁজার পরেও তাদেরকে খুঁজে পায় না। এরপর সকাল হয়। সঞ্জয় যখন সন্তোষকে ফোন করে একটা খবর দেয়, সেটা হলো নদীর পাশে তিশা আর প্রতীকের লাশ দেখতে পাওয়া যায়। এরপর সিন কাট হয়। যখন নদীর পাড়ে আসে তখন আমরা দেখতে পাই সত্যি, সত্যিই তাদের লাশ পাওয়া গিয়েছে। আর মৃত্যুর আগে তাদের একজনের হাত আরেকজনের সাথে শক্ত করে বেঁধে রেখেছে। মানে এরকম একটা বদনাম তারা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। সন্তোষ, তিশা আর প্রতীককে দেখে ভীষণ কান্না করে। আমরা এখানে তাদেরকেও দেখতে পাই যারা ওই রাতে তাদের ভিডিও করেছিল। তারাও ভিতর থেকে ভেঙে পড়ে। তারা যে অনেক বড় একটা পাপ করেছে এটা বুঝতে পারে। তাদের কারণে ২ টা মানুষ মারা গিয়েছে। পরের দিন তিশার প্রতীকের একটা নিউজ বের হয়। আর এখানে আমরা অবাক করা একটা খবর শুনতে পাই। তিশা প্রেগন্যান্ট ছিল। গ্রামের লোক এই খবরটা শুনে আরো বেশি কষ্ট পায়। আর তাদের বাড়িটা দেখানো হয়। গল্পটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্পটা? কমেন্ট করে জানাবে।